ছোট ছোট বাক্য দিয়ে ইংরেজি শিখলে বড় বড় বাক্য তৈরি করা যায়, ফ্রি হ্যান্ডে লেখা যায়, বা ইংরেজি শেখার মূল মাধ্যম বলা হয় এই ছোট ছোট বাক্যগুলোকে দিয়ে। এই বাক্যগুলো কিভাবে করতে হয় আমি তোমাদেরকে করে দেখাই। যারা আমার এই ভিডিওগুলো দেখো তাদেরকে সুস্বাগতম আমার এই চ্যানেলগুলো দেখার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। আমি লেকচারার প্রণব সেন তোমাদের সাথে আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি, শর্ট সেন্টেন্স দিয়ে বাক্য তৈরি করা। তো বাক্যগুলো কিভাবে তৈরি করতে হয় আমি তোমাদেরকে বিস্তারিত করে বোঝানোর চেষ্টা করছি। তোমরা মন দিয়ে এগুলো দেখো, জীবনে অনেক উপকৃত হবে যদি তুমি আমার এই ভিডিওগুলো দেখো। আমি প্রথম যে বাক্যটা নিয়েছি সেটা হচ্ছে যে আমি বাধ্য হয়ে করেছি। এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে প্রথমে আমাকে টেন্সটা বের করতে হবে। তো এখানে সাবজেক্ট আমি করেছি, আই হ্যাভ ডান। তারপরে আমি করেছি এটা, এখানে এটা একটা উজ্জ্ব অবস্থায় আছে, আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি। আউট অফ কম্পালশন, এটা একটা ফ্রেজ যেটাকে বলা হয় বাধ্য হয়ে করা। তো আউট অফ কম্পালশন এই ফ্রেজটা এখানে অ্যাড করা হয়েছে বা যুক্ত করা হয়েছে। তো এই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনেক সময় পাস্ট ইনডিফিনিট টেন্সে করা হয়। কেউ যদি এটা আই ডিড ইট লেখে, এটা উত্তর হবে আই হ্যাভ ডান ইট, এটা উত্তর হবে। আমি এখানে দুইটাই বললাম, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো, তবে দুটো এখানে রাইট। পরের বাক্য, আশা করি আমি বাক্যটা বোঝাতে পারলাম। এই বাক্যটা স্ট্রাকচার যদি ধরা হয়, 5 নম্বর স্ট্রাকচার, আমি 9 বেসিক স্ট্রাকচারের কথা বলছিলাম। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। 9 বেসিক স্ট্রাকচারটা জানলে ইংরেজি অনেক স্মুথ হয়ে যায়, অনেক সহজ হয়ে যায়, বা কোনো গ্রামার বুঝতে গেলে আসলে তোমার 9 বেসিক স্ট্রাকচারের তুলনা নেই। ফ্রি হ্যান্ডে লেখা বা তোমার কোনো গ্রামার বোঝা বা ইংরেজি বলা বা শোনা বা যে কোনো ক্যাপাসিটি, 9 বেসিক স্ট্রাকচারটা এখানে বাধ্যতামূলক। পরেরটা দেখো, নাম্বার 2তে আছে, এতে আমার কোনো দোষ নেই। এটা একটা সহজ বাক্য। তো এই বাক্যটা আমি এখানে দুইভাবে করি, আমার কোনো দোষ নেই, আই হ্যাভ নো ফল্ট। তারপরে এতে ইন ইট, অ্যাবাউট ইট লিখলে ওটা উত্তর হবে ইন ইট। তুমি যেভাবে লেখো প্রিপোজিশন সেভাবে অর্থটা বের করবে। তো আই হ্যাভ নো ফল্ট, আমার কোনো দোষ নেই, ইন ইট, এতে। আবার যদি তুমি লেখো ইট ইজ নট মাই ফল্ট, এটা আমার দোষ না, এটাও হবে। এইটাকে বলা হয় স্ট্রাকচারের নাম্বার 2, অর্থাৎ এইটা হচ্ছে যদি ইট ইজ নট মাই ফল্ট এটা লেখো তাহলে স্ট্রাকচারে 2তে পড়বে। আই হ্যাভ নো ফল্ট এটা যদি লেখো তো স্ট্রাকচার নাম্বার 5 পড়বে। নাম্বার 3, সময় খুব খারাপ যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সময় খারাপ যাচ্ছে, টাইম ইজ গোয়িং, সময় যাচ্ছে। সত্যিই খারাপ বা খুব খারাপ, রিয়েলি ব্যাড, টাইম ইজ গোয়িং রিয়েলি ব্যাড। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটা করেছি এবং এটা 1 নাম্বার স্ট্রাকচার, এবং এটাকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের স্ট্রাকচার। এখন এই ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব বা তোমার লিঙ্কিং ভার্ব, আমি যদি এইগুলো এখন বোঝাতে যাই তাহলে তোমার গ্রামারটা আরও অনেক বড় হয়ে যাবে। তাহলে যদি তোমরা বিস্তারিত চাও আমাকে কমেন্টে জানিয়ে দিও। নাম্বার 4, সব কিছু আমার বিরুদ্ধে যাচ্ছে, সব কিছু আমার বিরুদ্ধে যাচ্ছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সব কিছু আমার বিরুদ্ধে যাচ্ছে, এভরিথিং সাবজেক্ট, ইজ গোয়িং যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ম অনুসারে, আমার বিরুদ্ধে এগেনস্ট মি, এভরিথিং ইজ গোয়িং এগেনস্ট মি। এইভাবে ছোট্ট ছোট্ট করে তোমরা বাক্যটা তৈরি করো, একদিন তুমি বড় কিছু তুমি তৈরি করতে পারো। ইংরেজি শিক্ষার তুলনা আমি ভিডিওতে দিতে চাই না, তোমরা সবাই জানো ইংরেজি শিক্ষার গুরুত্ব। তো এখানে যারা ক্যারিয়ার গড়তে চাও তাহলে তারা আমার এই ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকো, তুমি অনেক কিছু জানতে পারবে। বিশেষ করে তোমার একাডেমিক ক্যারিয়ার বা তুমি যে ক্যারিয়ারই গড়ো না কেন, আমার এই ভিডিওগুলোতে অনেক ইনফরমেশন থাকবে, তুমি অনেক কিছু জানতে পারবে। বিশেষ করে তুমি কিভাবে ক্যারিয়ার গড়তে হয় এটা জানতে পারবে। আমি চেষ্টা করেছিলাম, এই বাক্যটা
পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট পারফেক্ট টেন্স, দুটোই উত্তর হবে। আমি প্রথমে পাস্ট ইনডিফিনিট টেন্সটা তোমাকে করে দিই। আমি চেষ্টা করেছিলাম, আই ডিড ট্রাই। এখানে চেষ্টা বা ট্রাইটা এটা এখানে নাউন বা অবজেক্ট হিসেবে প্রকাশ করা হয়েছে, করেছিলাম ভার্ব অর্থাৎ ডিড নেওয়া হয়েছে, আই ডিড ট্রাই। আবার যদি তুমি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে ধরো, এটা মূলতই পাস্ট পারফেক্ট টেন্স, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সে করা হয়। অর্থাৎ পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স অধিকাংশ বাক্যই পাস্ট ইনডিফিনিট টেন্স অনুসরণ করা হয়। এটা গ্রামাটিক্যাল ভুল না, এটা ব্রিটিশদের একটা রুল বা নিয়ম। আমি চেষ্টা করেছিলাম, আই হ্যাভ ডান ট্রাই, অথবা আই ডিড ট্রাই। তবে এখানে আই ডিড ট্রাই লিখলে, যেহেতু ব্রিটিশরা ইংরেজিটা বলে, আমি এইটাই তোমাকে এখানে বললাম, আই ডিড ট্রাই। নাম্বার 6, তুমি আমাকে গুরুত্ব দাও না। ইউ ডিড নট ভ্যালু মি, অথবা ডু নট ভ্যালু মি। যদি তোমাকে গুরুত্ব দিতে না বা দিলে না, তাহলে আমরা ডিড লিখতাম। যেহেতু এটা পাস্ট টেন্সের না, এটা প্রেজেন্ট টেন্সের এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তুমি গুরুত্ব দাও না, ইউ ডু নট ভ্যালু, তুমি গুরুত্ব দাও না, কাকে? আমাকে, মি। স্ট্রাকচার নাম্বার 5, অর্থাৎ এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং অবজেক্ট আছে, সবগুলোই এখানে আছে। এইভাবে আমি তোমাকে ধরে ধরে কোনটা কোন অংশ সব কিছু বিস্তারিত করে বলার চেষ্টা করছি। আরও অনেক কথা বলার দরকার ছিল, কিন্তু সেইগুলো বলতে গেলে আমি যদি বলি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং তোমাদের শেখার আগ্রহটা হারিয়ে যাবে, কারণ এত তথ্য মনে রাখতে পারবে না একবারে। তো ধীরে ধীরে শেখো। আমি পরেরটা বাক্যটা বলি, এটা মেনে নেওয়া কঠিন। ইট ইজ হার্ড টু অ্যাকসেপ্ট, এটা কঠিন, টু অ্যাকসেপ্ট মেনে নেওয়া বা গ্রহণ করা। এখানে একটা ইনফিনিটিভ ভার্ব ব্যবহার করা হয়েছে এবং ইট ইজ হার্ড এটা লিঙ্কিং ভার্বের বা 9 বেসিক স্ট্রাকচারের, এটা হচ্ছে 3 নাম্বার স্ট্রাকচার। অর্থাৎ সাবজেক্ট বসেছে, তারপরে ভার্ব বসেছে, লিঙ্কিং ভার্ব বসেছে, তারপরে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বসেছে, পরবর্তীতে একটা ইনফিনিটিভ ফ্রেজ যোগ করা হয়েছে। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা। এইভাবে তুমি প্রত্যেকটি বাক্য, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, লিঙ্কিং ভার্ব কোনটা, এইভাবে তুমি চিন্তা থাকো, কোনো এক সময়ে তুমি ইংরেজি গ্রামারের অনেক কিছু জানতে পারবে, ইংরেজি সম্পর্কে অনেক তথ্য তুমি পাবে, বা কীভাবে ইংরেজিটা হয়। আসলে নিজের মতন করে যদি ইংরেজি তুমি বানাতে না পারো, তাহলে তুমি কোনো ইংরেজি বলতেও পারবে না, লিখতেও পারবে না, পড়তেও পারবে না, কিছুই করতে পারবে না। অর্থাৎ নিজের মতন করে জানা, ইংরেজি ভাষাটা যেভাবে সেট করা, ঠিক সেইভাবে জিনিসটা জানার চেষ্টা করা। পরেরটা দেখো, নাম্বার 8, আমার কিছু বলার নেই। আমার কি বলার নেই? আই হ্যাভ নাথিং, আমার নেই, আই হ্যাভ নাথিং। মোর, আর, টু সে, কিছু বলার, মোর টু সে, আর বলার, আই হ্যাভ নাথিং, কিছুই নেই। তো নাথিং মানে আমরা জানি যে কিছুই না। আই হ্যাভ নাথিং, এখানে আইটা সাবজেক্ট, হ্যাভটা ভার্ব, বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাভটা এখানে মূল ভার্ব, হ্যাভটা এখানে অক্সিলারি ভার্ব না, নাথিংটা এখানে অবজেক্ট। মোর টু সে, এইটা একটা বাইরে একটা এক্সটেনশন, অর্থাৎ মোরটা এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, টু সে একটা ইনফিনিটিভ ফ্রেজ হিসেবে কাজ করেছে। তো এইটা তোমার আর কিছু জানার নেই। এখানে স্ট্রাকচার নাম্বার 5, এটা তো আমরা বললাম। তো এবং অ্যাক্টিভ ভয়েস, আমরা ভয়েসটা বলা হচ্ছে না, কারণ একবারে এত তথ্য দিতে গেলে তোমার হচ্ছে যে তোমার বিভ্রান্ত হয়ে যাবে এখানে। তো আমি টুকটাক করে জিনিসটা বলছি সংক্ষেপে জানার জন্য, বোঝার জন্য। নাম্বার 9, তুমি বদলে গেছো। দেখো বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তা তুমি বদলে গেছো, ইউ হ্যাভ চেঞ্জড। এই বাক্যটা অ্যাক্টিভ ভয়েসও করা যায়, কিন্তু অ্যাক্টিভ ভয়েসে করলে তোমার কাছে আবার জটিল লাগবে, এবং অ্যাক্টিভ ভয়েসই মূলত হয়। ইউ হ্যাভ চেঞ্জ, আসলে কোনো কিছু তোমাকে বদলে দিয়েছে, অর্থাৎ এখানে বাক্যটা অ্যাক্টিভই না, এটা প্যাসিভই করা আছে। কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে অ্যাক্টিভই বলে দিলাম। তো অ্যাক্টিভ যদি প্যাসিভ করা হয়, তাহলে ইউ হ্যাভ বিন চেঞ্জড হবে, মাঝখানে একটা বিন আসবে। এখন বিনটা কেন আসলো? আসলে এইটা ভয়েস চেঞ্জের কারণে হয়েছে, বা প্যাসিভ ভয়েসের কারণে আসছে। তো এখানে আমি যেহেতু প্যাসিভ ভয়েস ধরছি না, তোমার অ্যাক্টিভ ভয়েসই ধরছি, তাই তুমি এখানে অ্যাক্টিভ ভয়েসে ধরো এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্যটা করো, ইউ হ্যাভ চেঞ্জড, তুমি বদলে গেছো। অর্থাৎ এখানে সাবজেক্ট ব্যবহার করা হয়েছে আর ভার্ব ব্যবহার করা হয়েছে, অবজেক্টটা ব্যবহার করা হয়নি, আর কোনো কিছু ব্যবহার করা নেই এখানে।
পয়েন্টটা নাম্বার 10, আমি হতাশ হয়ে গেছি, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি হতাশ হয়েছি, আই হ্যাভ বিকাম ডিসঅ্যাপয়েন্টেড অথবা ফ্রাস্ট্রেটেড। তো এত কঠিন ভাষার দরকার নেই। ফ্রাস্ট্রেটেড লিখলে উত্তর হবে, ডিসঅ্যাপয়েন্টেড লিখলে উত্তরটা হবে। তো এই বাক্যটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ বিকাম, এই বিকাম মানে হওয়া, তাহলে হয়ে গেছি, আই হ্যাভ বিকাম ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ। এই বাক্যটা স্ট্রাকচার নাম্বার 3 এবং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা হয়েছে। পরের বাক্য নাম্বার 11, আমাকে ভুল বোঝো না, এটা ইম্পারেটিভ বাক্য। তো এই ইম্পারেটিভ বাক্য সাধারণত কোনো টেন্সে পড়ে না, এটা সরাসরি ভার্বের থেকে শুরু হয়। ভুল বুঝো না, ডু নট মিস আন্ডারস্ট্যান্ড, কাকে? আমাকে। অর্থাৎ এখানে শুধুমাত্র সাবজেক্টটা ভার্বটা ব্যবহার করা হয়েছে এবং অবজেক্টটা ব্যবহার করা হয়েছে। তো এই বাক্যগুলো প্যাসিভ করলে ওই মিট আগে আসবে, মিট আগে আসলে আয় হয়ে যাবে। তা আমি এখন প্যাসিভ করে দেখাচ্ছি না, আমি সংক্ষেপে ট্রান্সলেশন করা দেখাচ্ছিলাম। তো তো এখানে দেখো মিস আন্ডারস্ট্যান্ড, এই যে ভার্বের কোনো রূপ বদলালো না, রূপ কোনো পরিবর্তন হলো না, কারণ যেহেতু বাক্যটা ইম্পারেটিভ বাক্যের সরাসরি ভার্বের থেকেই শুরু হয়। পয়েন্টটা নাম্বার 12, সব সময় আমার দোষ হয় কেন, বাক্যটা ইন্টারোগেটিভ নেওয়া এবং প্যাসিভ ভয়েসের ইন্টারোগেটিভ করা। অর্থাৎ এখানে ইন্টারোগেটিভ বলছে আমার দোষ হয় কেন, যেহেতু এখানে কেন দিয়ে করা, অর্থাৎ ডব্লিউএস কোশ্চেন আছে এখানে, তাহলে ডব্লিউএস কোশ্চেন আছে হোয়াই। তাহলে যেহেতু এখানে আমার বা এখানে কর্তাটা এখানে আমি ছিলাম, তাহলে এখানে হোয়াই আই লিখবো আগে, কিন্তু আইটা আগে লিখলে হবে না, কারণ একটা অক্সিলারি ভার্বের দরকার আছে, কারণ ওই জায়গাটায় ডব্লিউএস কোশ্চেন বসে গেছে, বাক্যটা ইন্টারোগেটিভ। তাহলে আমার দোষ হয় কেন, এবার এখানে সবসময় ইংরেজি অলওয়েজ, তাহলে হোয়াই আই অক্সিলারি ভাবটা বাদ আছে, অলওয়েজ ব্লেমড। এবার এই জায়গাটায় যেহেতু প্যাসিভ ভয়েসের বাক্যটা করা, এবার প্যাসিভ ভয়েসের নিয়ম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস হচ্ছে, সেই জন্য আই অ্যাম ব্লেমড মানে আমার দোষ কেন, হোয়াই। তাহলে অ্যামটা আমি আগে লিখবো ইন্টারোগেটিভ বাক্য হওয়ার জন্য, হোয়াই অ্যাম আই অলওয়েজ ব্লেমড। এবং প্যাসিভ ভয়েস যে আমরা জানি মূল ভার্বের সর্বদা পাস্ট পার্টিসিপল হয়, এই জন্য ব্লেমটা এখানে ব্লেমড হয়ে গেল। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। এটা স্ট্রাকচারে যদি ফেলা হয় তাহলে স্ট্রাকচার উল্টে যাবে, কারণ দোষ যে ব্যক্তি দিয়েছে সে এখানে নেই। তো এখানে আমি বা আইটা এখানে মূলত অবজেক্ট, অর্থাৎ বাক্য যখন অবজেক্ট দিয়ে লেখা হয় তখন প্যাসিভ হয়, যখন সাবজেক্ট দিয়ে লেখা হয় তখন অ্যাক্টিভ হয়। তো প্যাসিভ হয় যে বাক্যটা লেখা, তো এখানে সাবজেক্টটা যেহেতু উজ্জ্ব আছে আমি স্ট্রাকচারে ফেললাম না, কারণ স্ট্রাকচারে যদি তুমি ফেলো তাহলে এটা 5 নাম্বার স্ট্রাকচারে যাবে। যখন 5 নাম্বার স্ট্রাকচারটা কীভাবে পড়লো এটা তুমি মিলতে পারবে না, তখন জিনিসটা জটিল লাগবে, তখন এটা তোমাকে বোঝানো সম্ভব হবে না। তোমাকে আগেই বলেছি হালকা হালকা করে শেখো। আমি অনেক ডিটেইলে বোঝাতে পারতাম বা পারবো তোমাকে, কিন্তু অত ডিটেইলে বোঝালে তুমি অনেক কিছুই মনে রাখতে পারবে না। 33 নাম্বার, আমি এখন খুব ব্যস্ত, আমি ব্যস্ত, তাহলে আই অ্যাম ভেরি বিজি, আমি খুব ব্যস্ত, আই অ্যাম ভেরি বিজি রাইট নাও, মানে ঠিক এখন, আই অ্যাম ভেরি বিজি রাইট নাও। এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং স্ট্রাকচার নাম্বারের 3 নাম্বার স্ট্রাকচার পড়েছে, অর্থাৎ লিঙ্কিং ভার্বের ব্যবহার করা হয়েছে এখানে। পয়েন্টটা নাম্বার 14, এসব নাটক বন্ধ করো, এটা ইম্পারেটিভ বাক্য। তো স্টপ দিস ড্রামা, এই ধরনের ছোটো ছোটো বাক্য তোমরা করতে পারবে। আমি আর ডিটেল ব্যাখ্যা দিলাম না, কারণ এগুলো ব্যাখ্যা দেওয়ার মতো তেমন কিছু নেই। তবে এখানে একটা সাবজেক্ট বা অবজেক্ট ব্যবহার করা হয়েছে, ভার্ব ব্যবহার করা হয়েছে। যখন আমরা ইম্পারেটিভ বাক্য করি তখন সরাসরি ভার্বের থেকে শুরু হয়, তোমাকে আগেই বলেছি, এবং সাবজেক্টটা এখানে উজ্জ্ব থাকে, সাবজেক্টটা এখানে বলাই হয় না, অবজেক্টটা থাকে। তার মানে ভার্ব এবং অবজেক্ট এখানে এই দুইটো জিনিস মুখ্য, এবং এরপরে একটা ফ্রেজ যুক্ত থাকতে পারে, তবে ফ্রেজটা এখানে ব্যবহার করা হয়নি। পয়েন্টটা দেখো, তুমি কখনোই বুঝবে না, ফিউচার ইনডিফিনিট টেন্স, তুমি বুঝবে না, ইউ শ্যাল, কখনো, নেভার, আন্ডারস্ট্যান্ড, ইউ শ্যাল নেভার আন্ডারস্ট্যান্ড, তুমি কখনোই বুঝবে না। বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ইউটা সাবজেক্ট, শ্যালটা এখানে অক্সিলারি ভার্ব, নেভারটা এখানে অ্যাডভার্ব, আন্ডারস্ট্যান্ড এখানে ভার্ব, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করা হয়েছে। এখানে নেভারটা কখনো, এই অ্যাডভার্ব কখনো বাক্যের স্ট্রাকচারের মধ্যে সাবজেক্ট অবজেক্ট ভার্বের মধ্যে পড়ে না, এটা একটা বাড়তি অংশ। আমার মাথা ঠিক নেই,
আমার মাথা ঠিক নেই, এটা এক ধরনের তোমাকে ফ্রেজাল রূপ দিতে হবে, মানে এই বাক্যগুলো তোমরা সরাসরি করতে পারবে না। আসলে জিনিসটা হচ্ছে আমার মন ভালো অবস্থায় নেই, ঘটনাটা এরকম হবে, আই অ্যাম নট ইন দ্য রাইট স্টেট অফ মাইন্ড। আই অ্যাম নট ইন দ্য রাইট স্টেট অফ মাইন্ড, অর্থাৎ মনের সঠিক অবস্থায় আমি নেই। এবং এই বাক্যগুলো সাধারণত অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টে করা হয়, অর্থাৎ স্ট্রাকচার নাম্বার 4, অর্থাৎ 9 বেসিক স্ট্রাকচার, এটা 4 নাম্বার। তো এইটা তোমাকে বারবার করে আমি 9 বেসিক স্ট্রাকচারের উদাহরণটা দিচ্ছি, কারণ আসলে ওইটা না জানলে ইংরেজির কিচ্ছু বোঝা যায় না। আমি বারবার করে বলছি, 9 বেসিক স্ট্রাকচার ছাড়া তুমি যে গ্রামারই শেখো, যাই শেখো না কেন, তুমি ইংরেজির কিচ্ছু ধরতেও পারবে না, বুঝতেও পারবে না। তাই 9 বেসিক স্ট্রাকচারটা তোমাকে জানা খুবই প্রয়োজন। তারপরে 17 নাম্বার, এটা নিয়ে আর কথা নয়। তো এইটা এখানে কোনো সাবজেক্ট ভার্ব নেই, বা যার বলা স্ট্রাকচার দিয়ে তোমাকে আমি বোঝাবো। তো এইটা ঠিক একটা পূর্ণাঙ্গ বাক্য হয়নি, এটা একটা শর্ট একটা সেন্টেন্স হয়েছে। এইটা কথায় নো মোর টক অ্যাবাউট দিস, নো মোর টক অ্যাবাউট দিস, আর কথা নয় অ্যাবাউট দিস এটা সম্পর্কে। এবং এইটা একটা ধরনের ফ্রেজ, অর্থাৎ যেখানে সাবজেক্ট থাকবে না, ভার্ব থাকবে না, সেটা কিন্তু কখনো বাক্য হবে না। একটা পূর্ণ বাক্য লিখতে গেলে সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট লাগে এবং ফ্রেজ লাগে। পরবর্তী দেখো নাম্বার 18, আমি সত্যিই চেষ্টা করেছি। এই বাক্যটা দেখো, আমি সত্যিই চেষ্টা করছি, বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম রিয়েলি ট্রাইং। এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা এবং সাবজেক্ট ব্যবহার করা এবং ভার্ব ব্যবহার করা। রিয়েলিটা এখানে অ্যাডভার্ব। তো এই যে আমি চেষ্টা করছি, কী চেষ্টা করছি এটা কিন্তু বলা হয়নি, অর্থাৎ ভার্বের পরবর্তী অংশটুকু আর বলা হয়নি। পয়টা 19 নাম্বার, আমাকে জোর করো না। তো এই বাক্যটা দেখো ইম্পারেটিভ বাক্য, ডু নট ফোর্স মি। তো ইম্পারেটিভ বাক্য আগেই বলেছি, তো সরাসরি ভার্বের থেকে শুরু হয়, ভার্বটা হচ্ছে এখানে ফোর্স, আর মিটা এখানে অবজেক্ট। আর ডু নটটা এটা বসলো শুধুমাত্র ইম্পারেটিভ বাক্য হওয়ার কারণে এবং নেগেটিভ ওয়ার্ড থাকার কারণে ডুটা আসছে। পরবর্তী বাক্য 20 নাম্বার, আমি ভেঙে পড়েছি। বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ ব্রোকেন ডাউন। আমি এই যে ভেঙে পড়েছি, মানে ব্রেক ডাউন মানে একবারে ভেঙে পড়া। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুসারে হ্যাভটা বসেছে, আইটা সাবজেক্ট এবং ভার্বটা ব্যবহার করা হয়েছে। তো এইভাবে তুমি ছোট ছোট করে বাক্য তৈরি করো, একদিন তুমি অনেক বড় বড় কিছু করতে পারবে। কারণ ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে গেলে আসলে এই বাক্যগুলো করা দরকার বা শেখা দরকার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা তোমার ভালো লাগে বা কোনো উপকারে লাগে, তাহলে তুমি শেয়ার করে দিও বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমি ভিডিও বানানো মাত্রই তুমি তার নোটিফিকেশন পেতে পারো এবং এই ধরনের আরও অনেক ভিডিও তোমাকে আমি উপহার দিতে পারি। ওকে, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে।